আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। চীন ও জার্মানি পরাশক্তি হয়ে উঠছে বলছেন ভ্লাদিমির পুতিন। ভারতকে কাছে টানতে চায় বাংলাদেশ, কিন্তু মিয়ানমারকে ভারতের সামরিক সরঞ্জাম দেয়া বাংলাদেশের জন্য উদ্বেগজনক। চীনের অর্থনৈতিক উন্নয়নে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্রও। ট্রাম্প তো নিজেকেই রক্ষা করতে পারেনি, দেশকে কি রক্ষা করবে বললেন ওবামা। উইঘুর নির্যাতনকে গণহত্যা আখ্যা দিয়েছে কানাডার পার্লামেন্ট। চীনে ট্রাম্পের অ্যাকাউন্ট জাতীয় নিরাপত্তার বিষয় বললেন ন্যান্সি পেলোসি। সবশেষে জানিয়ে দেব টুইটারকে সতর্ক করল ভারত। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের দিন অতীত হয়ে গেছে। এখন পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে চীন ও জার্মানি। বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবের বৈঠকে দেয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছে। পুতিনের কথাই, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা ম্রিয়মাণ হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির বিচারে পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াশিংটন যদি বৈশ্বিক সমস্যা মস্কোর সঙ্গে আলোচনায় রাজি না হয়, তাহলে অন্য দেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এখন আর নিজেকে ব্যতিক্রমবাদী বলতে পারবে না। মার্কিন নির্বাচন প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলছেন, তিনি আশা করেন নতুন প্রশাসন নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে সংলাপে প্রস্তুত থাকবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে চীনের অর্থনৈতিক উন্নয়ন কিছু কিছু মার্কিন বহুজাতিক সংস্থাগুলোর জন্যও বেশ লাভবান প্রমাণিত হয়েছে। সোমবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী বছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি 4.9% প্রসারিত হয়েছে। এই উন্নয়ন কিছু পশ্চিমা সংস্থাগুলোকেও লাভবান করেছে। ডমিনোজ পিৎজা জানিয়েছে, বছরের তৃতীয় প্রান্তিকে চীনের খুচরা বিক্রয় বৃদ্ধি তার আন্তর্জাতিক ব্যবসাকে ধরে রেখেছে। এটি এমন এক সময়ে হয়েছে যখন মহামারী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই কোম্পানির বিশ্বব্যাপী প্রায় 300টি আউটলেট বন্ধ ছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ডমিনোজ কোম্পানির সিইও রিচার্ড অ্যালিসন চলতি মাসের শুরুতে চীনকে এক ভয়ঙ্কর সাফল্যের গল্প হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে আমরা কয়েকটি বাজারে কিছুটা মন্দা থাকলেও চীন অবশ্যই তাদের মধ্যে নয়। অ্যালিসন আরও বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের বাইরে চীন এই কোম্পানির বৃহত্তম বাজার হবে বলে আশা করছেন তিনি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেরিল্যান্ড ভিত্তিক মশলা প্রস্তুতকারী ম্যাকক মিক অ্যান্ড কোম্পানি জানিয়েছে, গত 31 অগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী এর বিক্রি 3 মাসের মধ্যে 1% কমেছে, কারণ পশ্চিমা রেস্তোরাঁগুলোতে চাহিদা কম ছিল। চীন না থাকলে এই ক্ষতির পরিমাণ আরও মারাত্মক হতে পারত বলে জানিয়েছে কোম্পানিটি। শুক্রবার ফোর্ড মোটর কোম্পানি জানিয়েছে, বছরের তৃতীয় প্রান্তিকে চীন তাদের বিক্রি 25% বেড়েছে। মিশিগান গাড়ি প্রস্তুতকারকের প্রায় 3 বছরের অবনতির পর বিশ্বের বৃহত্তম অটো মার্কেটে টানা দ্বিতীয় ত্রৈমাসিক বিক্রয় বৃদ্ধি এটি। গত 12 অক্টোবর জেনারেল মোটরস কোম্পানি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে চীনে তাদের গাড়ির বিক্রয় 12% বৃদ্ধি পেয়েছে। জিএমআর সাংহাই ভিত্তিক এসএআইসি মোটর কর্পের সঙ্গে যৌথ উদ্যোগে রয়েছে, যা বুইক, শেভরলেট এবং ক্যাডিলাক যানবাহন তৈরি করে। উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর মাসে চীনে যানবাহন বিক্রয় সামগ্রিকভাবে 13% বৃদ্ধি পেয়েছে। ঠিক এইভাবেই মার্কিন সরকার জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলে চীনের বৃহত্তম অর্ধ পরিবাহী প্রস্তুতকারক হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি এবং এসএমআই এর কাছে মার্কিন প্রযুক্তি বিক্রয়কে সীমাবদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। এটি ছিল ঠিক উল্টো। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাগুলো মার্কিন চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও কাজ করে চলেছে। বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিজ দপ্তরে বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে জানিয়েছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে তা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ, আরও শক্তিশালী করতে চায় এবং কাছাকাছি আসতে চায় ভারতের। বাংলাদেশের প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে
আলোচনা করেছেন। তাদের আলোচনায় পায়রা বন্দর, মোংলা বন্দর এবং আশুগঞ্জ বন্দর সম্পর্কিত বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া সোনামুড়া নৌরুট এবং ইছামতি নদী খননের বিষয়েও আলোচনা হয়েছে ভারতের সঙ্গে। এর মধ্যেই গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক আদালতে বিচারাধীন মিয়ানমারকে ভারতের পক্ষ থেকে সাবমেরিন সহ সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, মিয়ানমার প্রায়শই তার সামরিক শক্তি দিয়ে বাংলাদেশকে উস্কানি দিয়ে যাচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় মিয়ানমারকে নতুন করে ভারতের অস্ত্র সরবরাহ কোনো ক্রমেই বাংলাদেশ ভারত বন্ধুত্বের সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আব্দুর রব আরও বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং আন্তর্জাতিক আদালতে বিচারাধীন মিয়ানমারকে ভারতের সাবমেরিন সহ সামরিক সরঞ্জাম দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রশ্নে গভীর উদ্বেগজনক। বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক এখনো খুবই নাজুক পর্যায়ে। মিয়ানমার তার দেশের 11 লাখ রোহিঙ্গা নাগরিককে গণহত্যা, ধর্ষণ এবং অস্ত্রের মুখে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই মহাসংকটেও রক্তের বন্ধনে আবদ্ধ ভারত বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। তিনি বলেন, মিয়ানমার প্রায়শই বাংলাদেশের সীমান্তে সামরিক মহড়ার প্রদর্শন করে থাকে। কখনো সামরিক হেলিকপ্টারগুলো বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার খবর প্রকাশ পাচ্ছে। কিছুদিন আগেও মিয়ানমার বাংলাদেশ সীমান্তে তাদের কয়েক হাজার সামরিক সেনা সমাবেশ করেছে। রব বলেন, সাম্প্রতিককালে মিয়ানমারের উস্কানিমূলক কার্যক্রম থেকে এটা প্রতীয়মান, মিয়ানমার ভারতের এই সাবমেরিন সহ সামরিক সরঞ্জাম সুযোগ মতো প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সুতরাং বাংলাদেশের উচিত নতজানু নীতি পরিহার করে অবিলম্বে সরকারি পর্যায়ে রাখি বন্ধন যুক্ত সম্পর্কের দেশ ভারতের কাছে এ প্রশ্নে তীব্র প্রতিবাদ ব্যক্ত করা। যে মানুষ নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলো মেনে চলতে পারেন না, তিনি আমাদেরও রক্ষা করতে পারবেন না। এভাবেই বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলাডেলফিয়ায় লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডের কাছে বক্তব্য রাখার সময় তিনি বলেন, গত 8 মাসে অতিমারির প্রকোপে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের সুরক্ষা দিতে পারবেন না। তিনি তো নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলি করে উঠতে পারেননি। ট্রাম্পকে ব্যঙ্গ করে ওবামা আরও বলেন, এটা কোনো রিয়েলিটি শো নয়, কিন্তু তার অযোগ্যতার এমন এক রিয়েলিটি যার মধ্যে মানুষকে থাকতে হচ্ছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম করে ওবামা বলেন, জো এবং কমলা শীর্ষে থাকলে আপনাদের ওর মুখ থেকে প্রতিদিন প্রলাপ শুনতে হবে না। আপনারা নিজেদের জীবনযাপন করবেন এটা ভেবে যে প্রেসিডেন্ট অন্তত এমন কনস্পিরেসি থিওরি রিটুইট করবেন না যেখানে দাবি করা হবে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে গোপন কেবল কিংবা মার্কিন নেভি সিল বিন লাদেনকে হত্যা করেনি। এভাবেই ট্রাম্পকে আক্রমণ করেন ওবামা। পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট আরও জানান, তিনি গত 4 বছরে আশা হারাননি। তিনি বলেন, আশা মানে অন্ধ আশাবাদ নয়, সমস্যাকে এড়িয়ে যাওয়া নয়। আশা হলো কঠিন সময়েও বিশ্বাস রাখতে পারা যে আমরা এটাকে অতিক্রম করতে পারবো এবং আরো সুন্দর একটা পৃথিবী পাবো। এবং এভাবেই আমি গত 4 বছর ধরে আশা হারাইনি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম, অবসাদে ভুগছিলাম, কিন্তু আশা হারাইনি, কারণ আমি কখনো আশা করিনি উন্নতি সরাসরি সরলরেখা মেনেই চলবে। কানাডার পার্লামেন্টারি সাব কমিটি সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের নির্যাতন, নিপীড়ন এবং নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়েছে। উইঘুর মুসলমানদের নির্যাতনের কারণে গত বুধবার বেইজিংয়ের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানায় কমিটি। এ ব্যাপারে হাউস অব কমন্সের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সাব কমিটি জানায়, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত জিনজিয়ান প্রদেশে সংখ্যালঘু উইঘুরদের বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। তারা নানা ধরনের নৃশংসতার শিকার হচ্ছেন, যাদের অধিকাংশই মুসলমান। সাব কমিটি দ্ব্যর্থহীনভাবে জিনজিয়ানে উইঘুর এবং তুর্কি মুসলমানদের উপর চীনের নির্যাতনের নিন্দা জানিয়েছে। এতে ক্ষমতাসীন লিবারেল পার্টি সহ কানাডার 3টি রাজনৈতিক দলই একাত্মতা প্রকাশ করে। 2018 এবং 2020 সালে উইঘুর নির্যাতন নিয়ে আন্তর্জাতিক তদন্তের 2টি প্রতিবেদনই সাব কমিটির সামনে উপস্থাপন করা হয়। তথ্য প্রমাণ বিশ্লেষণ করে কমিটি জানায়, উইঘুর
উইঘুরদের বিরুদ্ধে চীনের নির্যাতন জাতিসংঘের জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যার শামিল। চীনা সরকারের গণহত্যার নিন্দা জানানোর জন্য কানাডার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সাব কমিটি। কমিটি জানিয়েছে চীনা কমিউনিস্ট সরকারের প্রতি তারা নিন্দা জ্ঞাপন করছেন। এছাড়া চীনা সরকার যাতে জিনজিয়ানের উইঘুর বন্দিশালায় পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেয় তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পরামর্শ দিয়েছে সাব কমিটি। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন চীনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট থাকার ঘটনাটি সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়। তিনি এই ঘটনাকে ট্রাম্পের আয়কর ফাঁকি দেওয়ার কৌশল হিসেবে বর্ণনা করে বলেন, ট্রাম্প যদি পরিপূর্ণভাবে তার আয়কর বিবরণী প্রকাশ করতেন তাহলে এই ঘটনা আরও বহু আগে ফাঁস হয়ে যেত। পেলোসি বলেন, চীনে ব্যাংক অ্যাকাউন্ট থাকার জন্য মার্কিন প্রেসিডেন্টের উচিত লজ্জিত হওয়া। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস বুধবার খবর দেয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী পর্যালোচনা করে দেখা গিয়েছে ট্রাম্প বহু আগে থেকেই চীনে একটি ব্যাংক অ্যাকাউন্ট সংরক্ষণ করছেন এবং বাইরে বাইরে চীনের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ চালালেও তিনি এখনও ওই অ্যাকাউন্ট বন্ধ করেননি। পত্রিকাটি লিখেছে, ট্রাম্পের হোটেলগুলো পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি এই অ্যাকাউন্টটির দেখভাল করেন এবং 2013 থেকে 2015 সাল পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে চীনকে $1,88,561 সমপরিমাণ অর্থ আয়কর প্রদান করা হয়েছে। এর আগে গত 4 অক্টোবর নিউ ইয়র্ক টাইমস উপযুক্ত দলিল উপস্থাপন করে জানিয়েছিল, ট্রাম্প 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে 10 থেকে 15 বছর পর্যন্ত সরকারকে আয়কর প্রদান করেননি এবং হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর 2017 সালে মাত্র $750 আয়কর দিয়েছেন। চীনে ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট থাকার তথ্য এমন সময় প্রকাশিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর 2 সপ্তাহ বাকি। চীনে প্রায় $2 লাখ আয়কর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের টাইমসের প্রকাশিত রিপোর্টে এমন দাবি করে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে বা নিজের দেশে যে আয়কর দিয়েছেন তার চেয়েও 100 গুণের বেশি আয়কর দিয়েছেন চীনকে, কারণ চীনে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে এমন একটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ভারত নিয়ন্ত্রিত লাদাখের মূল শহর লেহকে চীনের অংশ হিসেবে প্রদর্শন করায় সামাজিক যোগাযোগের মাধ্যম প্ল্যাটফর্ম টুইটারকে সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি। টুইটার ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী জ্যাক ডোরিসকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, লাদাখ, জম্মু ও কাশ্মীর ভারতের অবিভক্ত অংশ আর তা শাসিত হয় ভারতের সংবিধান দ্বারা। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত কয়েক মাস ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। কূটনৈতিক ও সামরিক পর্যায়ের আলোচনায় সমঝোতা নিরসনের ঐক্যমতে পৌঁছানোর কথা থাকলেও কার্যত সীমান্ত উত্তেজনা নিরসন হয়নি। ওই উত্তেজনার মধ্যে টুইটারের লোকেশন সেটিংয়ে লাদাখের সবচেয়ে বড় শহর লেহকে দেখানো হয়েছে চীনের অংশ হিসেবে। এর প্রেক্ষিতে টুইটারকে লেখা এক চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, ভারতীয় মানচিত্রকে ভুলভাবে উপস্থাপন করছে টুইটার। ভারতীয় নাগরিকদের স্পর্শকাতরতার প্রতি শ্রদ্ধা দেখাতে কোম্পানিটির প্রতি আহ্বান জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের লেখা ওই চিঠিতে বলা হয়, এই ধরনের পদক্ষেপে শুধু টুইটারকে অসম্মানিতই করবে না, বরং এতে মাধ্যম হিসেবে তাদের নিরপেক্ষতা ও সততাকেও প্রশ্নবিদ্ধ করবে। উল্লেখ্য, গত বছরের 5 অগস্ট লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে ফেলে ভারত সরকার। অঞ্চলটিকে এখন একটি কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়েছে। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।